শুভ সকাল বন্ধুরা। আজকে প্রচন্ড রোদ। গত 3 দিন ধরে বৃষ্টির পরে আজকে একদম ঝকঝকে রোদ উঠেছে। এত রোদের তেজ সকাল থেকেই, প্রচুর রোদ। তো আমি ঘুম থেকে উঠে নাস্তা করেছি। নাস্তা করে বসে কিছুক্ষণ নিউজ দেখলাম। তো ভাবলাম এই সময়টাতে আর একটা ব্লগ বানিয়ে দিই। তো এই দেখছেন বাইরে প্রচন্ড রোদের তেজ। এত রোদ, মানে অস্বাভাবিক রোদ। তো আপনাদেরকে আমাদের এই লাস্ট আপডেটটা দিই। আমরা ওদিন যা যা করেছি, মার্কেট থেকে যা যা কিনে নিয়ে এসেছি। এই যে তমা এগুলো নিয়ে এসেছিল, 10 পিস নিয়ে এসেছিল। তো এই 10 পিসের মধ্যে 5 পিস এই সাইডে লাগিয়েছি আর 5 পিস এই সাইড লাগিয়েছি। আমি বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের। সুন্দর। এই যে এই যে এই যে এগুলো আমরা দোয়েল চত্বর থেকে নিয়ে এসেছিলাম। দোয়েল চত্বর থেকে নিয়ে আসা এইটা। তারপর বলেছিলাম না যে অ্যাকুরিয়ামটাকে একটু আপগ্রেড করব। এই যে আপগ্রেড করলাম। এটাতে আপনার এই যে থাইল্যান্ড থেকে এগুলো বিদেশি মাছ, থাইল্যান্ডের মাছ। কাটাবনে যেখান থেকে কিনেছি, উনি বললো যে দেশি মাছ আপনি কিনেছেন হয়তো ব্রিডিং করা, যে কারণে মাছগুলো তাড়াতাড়ি মরে যায় বা মরে গেছে। তো আমরা এই যে মাছগুলো এনেছি, এটা এই মাছগুলো 6টা মাছ। এটা এই দুটো হচ্ছে জ্যাবরা বলে, সবুজ এবং এটা হলুদ। ওইটাও সবুজই, মানে হালকা সবুজ আর কি। ওইটা জ্যাবরা বলে। আর এই দুটো কি মাছ আমি নাম বলেছিল, ভুলে গেছি। দুইটা লাল, দুটা হলুদ। তো এই হচ্ছে ওই দিনের মাছ এনেছিলাম। প্রায় 800 টাকার মাছ। এই 6টা মাছ 800 টাকা নিয়েছে। সুন্দরীর জন্য এই যে এটা নিয়ে এসেছি। এটাতে ও একটু ওইটা থেকে বেশি কমফোর্ট ফিল করছে, বুঝতে পারছি। এইটাতে মানে ওরা বেশি বড় জায়গাতে থাকতে পছন্দ করে না নাকি এটা জানি না, তবে এই ছোট জায়গাটাতে ও দেখছি যে খুব বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করছে, খেলছে। এবং তার ওই দুষ্টামির গতিটা একটু বেড়েছে এটাতে দেওয়ার পরে। তো এটাতে তাকে স্থানান্তর করেছি, সুন্দরীকে। এইটা আমরা এইটাও কাটাবন থেকে নিয়ে এসেছিলাম। এটা নিয়েছে হলো 240 টাকা। তো আমার কাছে মনে হলো ভালোই, এটা জিনিসটা সুন্দর, কিউট একদম। তো আমার তো প্রথমে দেখেই বললো যে না আমি এটা নিবো। আমি বললাম নিবা, নাও, কোনো সমস্যা নাই, নিতে পারো। তারপর এই যে তমা এটা নিয়েছে ই থেকে, দোল চত্বর থেকে। এই জায়গাটাতে এটা করেছি আমি। বাল্ব অবশ্য আমাদের এলাকা থেকে কিনেছি, ওরা তো বাল্ব দেয়নি, ওরা হচ্ছে শুধু এইটা দিয়েছে। তো জ্বালালে ভালোই লাগে, সুন্দর লাগে। দাঁড়ান আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি। এই যে জ্বালালে সুন্দর লাগে, নাইস, খুবই ভালো লাগে। এই যে মানে খালি যে জায়গাটা জাস্ট একটু ইয়ে হলো। এটা আমি নিজেই সেটিং করেছি, নিজেই করেছি, তার লাগিয়েছি। ওরা যেতটুকু তার দিয়েছিল ওই তারটুকু কম পড়ছিল। পরে 5 গজের মতো তার নিয়ে এসে ওইটাকে এক্সটেনশন করেছি, ওই যে প্লাগটাকে আলাদা করে। ভালোই লাগে, সুন্দর লাগে। এই হলো অবস্থা। কালকে রাত থেকে একটা খবরে মনটা খুব খারাপ হয়ে গেল। মানে খবরটা শুনে আর ভাল লাগছিল না। মানে কি এক দেশে আমরা বাস করছি। এই যে মনে করেছিলাম যে 17 বছরের একটা স্বৈরাচারী শাসন যাওয়ার পরে একটা ভালো কিছু হবে, ভালো কিছু দেখব, কিন্তু যা দেখছি তাতে মনটা খারাপ হয়ে গেল। বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাই খুব সজ্জন মানুষ ছিলেন। তো সম্ভবত 2019 সালে উনি মারা যান। গতকালকে ওনার ওয়াইফের বক্তব্য অনুযায়ী কিছু সংখ্যক দুর্বৃত্ত গাড়িতে করে এসে ওনার কবরটা ভাঙচুর করে। কবরের মধ্যে ওখানে নাম ফলক টলক ছিল,
তো ওইটা ভাঙচুর করে এবং কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। কতটা নৃশংস এবং কতটা ভয়ঙ্কর অবস্থা হলে যে এই দেশের মানুষের মন মানসিকতা এবং তাদের যে রুচির কি পরিমাণে দুর্ভিক্ষ সংকটে ভুগলে মানুষ এই জাতীয় কর্মকাণ্ডগুলো করতে পারে। তো যারা এই কাজগুলো করেছে, সরকারের এখন যারা আছেন দায়িত্বে, তাদের কাছে অনুরোধ করছি যে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন মুক্তিযোদ্ধার, মৃত মুক্তিযোদ্ধার অপমান আমাদেরই অপমান। তো এটার যেন দোষী ব্যক্তিদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়। তো সারা রাত আপনার এই খবরটা দেখার পরে ঘুমাতে পারিনি, ভাল লাগেনি। ভিন্ন মতের রাজনীতি করলেই যে আপনার এই দেশের মানুষকে নিগ্রহের শিকার হতে হবে বা নিগৃহীত হতে হবে, এই রেজিম থেকে তো বের হওয়ার জন্য আমরা আন্দোলনটা করেছিলাম। তো আপনার কেন তাহলে এমন হবে? মাইনুদ্দিন খান বাদল ভাই জাসদ করতেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন, এবং আমৃত্যু উনি হচ্ছে খুব সৎভাবে ওনার জীবনযাপন করেছেন। ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ বা অন্য কোনো অভিযোগ কখনোই উত্থাপিত হয়নি। এতটা স্বচ্ছ মানুষ ছিলেন উনি, এবং ওনার বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ এবং হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে ওনার অবস্থানটা এতটা দৃঢ় ছিল যে আমরা ওনাকে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব পছন্দ করতাম। তো মাইনুদ্দিন খান বাদল ভাইয়ের কবরের সাথে যে ঘটনা ঘটেছে, এইটা কোনোভাবেই কাম্য না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা এটার শাস্তি দাবি করছি, যেন এই শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং দ্রুততম সময়ে যেন এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা আসলে হতাশ হচ্ছি, মানে আমরা পদে পদে হতাশার শিকার হচ্ছি। গত 17 বছরে আওয়ামী লীগ তো এক রকমের দুর্নীতি, লুটপাট, মৌলবাদীদেরকে আশকারা দেওয়া, এগুলো করেছে, কিন্তু আমরা কি এটা থেকে বের হতে পারবো না? আপনার গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে যে মানে মাজার ভাঙ্গা হচ্ছিল, তারপরে আপনার এই হিন্দুদের বাড়িঘর দুয়ারে প্রথম দিকে কিছু হামলা হয়েছে বিচ্ছিন্ন ভাবে, পরবর্তীতে যেটা হলো জায়গায় 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 মাজারগুলোকে ভাঙার একটা হলো। আরে বোকার দল, তোরা এই দেশে যদি আউলিয়ারা না আসতো তাহলে তো বাংলাদেশে ইসলামী কায়েম হয় না। সেই হযরত শাহজালাল আলিয়ার সাথে 360 জন যে আউলিয়া এসছেন, তারাই তো এসে বাংলাদেশে সর্বপ্রথম ইসলামটা কায়েম করেন। আর এই যে আউলিয়ারা না আইলে, তারপরে চট্টগ্রামে আপনার বদর শাহ এবং আমানত শাহর নেতৃত্বে যেভাবে ইসলামের প্রসার ঘটেছিল, তো এইটা তো আউলিয়াদেরকে তো অপমান করতে পারেন না আপনারা। আউলিয়ারা ছিলেন যুগে যুগে, এখনো থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। তো তাদেরকে এইভাবে অপমান করাটা, এইটা মন থেকে মেনে নিতে পারছি না। যে মাজার ভাঙ্গা সংস্কৃতি বন্ধ হোক, তারপরে আপনার আর মানে একটা রেজিম পরিবর্তন হয়েছে বা আমরা মনে করেছিলাম যে ভালো কিছু হবে ছাত্রদের হাত ধরে, কিন্তু এই ছাত্ররা কি করছে, মানে আমি হতাশ হচ্ছি, খুবই হতাশ হচ্ছি। দিন দিন হতাশার পরিমাণ বাড়ছে। গতকাল থেকে আবার শুনছি যে সেনাবাহিনীকে এমএসটিসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হচ্ছে। তো সেনাবাহিনীকে এমএসটিসি পাওয়ার দিয়ে মাঠে কেন নামাতে হবে ভাই? আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা জিনিসকে তো উনি কন্ট্রোল করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো এই করবেন। তো যাই হোক, এখন দেশের নীতি নির্ধারক যারা বা যারা হচ্ছে যে সুশীল সমাজ আছেন, তারা ভালো বুঝবেন। হ্যাঁ, কিন্তু আমার কাছে দেশের পরিস্থিতি ভালো ঠেকছে না। এগুলো এভাবে কতদিন? এভাবে আমরা কি বারবার খালি নিগ্রহের শিকার হব? বারবার খালি আমরা একটা মানে আমাদেরকে খালি হতাশার চাদরে আমরা মোড়া থাকবো? এটা কোনো কথা হইলো? মানে একবার এক একটা হবে, একবার এক একটা হবে, আর দেশের সাধারণ মানুষ হচ্ছে ভুগবে। এটা তো কামনা হয় না, এটা কাম্য হয় না কারো, এটা কেউ কামনা করে না। টেনশনে থাকি। আপনার গ্রামে গঞ্জে শুনতে পাচ্ছি জায়গায় জায়গায় হামলা হচ্ছে। তো এই হামলাটা কারা করছে? নতুন আপনার ধরেন যারা হামলা করছে তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। হ্যাঁ, এইগুলো বিচারের আওতায় যদি না নিয়ে আসে, তাইলে হচ্ছে যে এই যে আন্দোলনটা তো মানে যে ছাত্র আন্দোলনটা হলো, সেটাও তো প্রশ্নের সম্মুখীন হবে, এবং সেটা নিয়ে অলরেডি প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তো আমি কি বলবো, মনটা খুব খারাপ সকাল থেকে। মানে এই কালকে রাতে নিউজটা দেখার পরে খুবই খারাপ লেগেছে। মাইনুদ্দিন বাদল ভাইয়ের মুখটা বারবার মুখের সামনে ভেসে উঠছে। मेरा बेबी आ गया হ্যাঁ, দরজা খুলতেছে ভিডিও করার জন্য। তুমি আসবা যে, আমি তোমার পায়ের শব্দ পাচ্ছিলাম তো এই জন্য। আচ্ছা ঠিক আছে।
বুঝতে সব কাজ করে রাখছি আমি। এত ভালো লাগে। কি রৌদ্র, সেই রোদ। হ্যাঁ, এমন রোদে তাকাতে পারছি না, তারপর তো ছাতাটাও নিয়ে যাই। কেন আজকে ছাতা নাওনি? ছাতা নিয়ে যাবো, ছাতা নিয়ে যাবো, যে গরম পড়তেছে, রোদ, প্রচন্ড রোদ, বাইরে মানে তাকানোই যাচ্ছে না, বুঝছো, রোদের জন্য। একটা চা করে দিবা? আমি এসে দাঁড়াইতে পারলাম না, তোমার খালি চা খাওয়াই লাগে। তুমি তো সকালে তো চা বানাই দিয়ে যাও, এখন আস, একটু চা বানাই দাও। আর ওই কালকে রাত্রে রান্না তো ফ্রিজে আছে না আমাদের, তাহলে বের করে গরম করে নাও। বাহ, চা এখন কি মশলা চা দিবা? ইজি চা, রেডিমেড। নাস্তা, হ্যাঁ, আমি হচ্ছে তোমার বানানো পরোটা থেকে 2টা পরোটা ঘি দিয়ে ভেজে তারপরে আমার মতো করে খেয়েছি। ওই 2টা বক্সে রেখে কি হবে, তুমি আগে এগুলো বের করে ফেলো, মাংসটা আর এটা, ভাত। ভাত কিন্তু নিচের তাকে রাখছি আমি, মাংসটা তোমার 11টার দিকে ফ্রিজে রাখছি, কারণ মনে হচ্ছিল যে, না আমি খাইনি তো, আমি শুধু ডিম পোস্ট করে খেয়েছি পরোটা। তাহলে এখন গরম করতে হবে না? এটা কি চুলায় গরম করবা? হ্যাঁ, মাংসটা তাহলে চুলাতেই গরম করে ফেলো। আর ভাতটা কি ওভেনে? না, ভাতটা ওভেনে দিলেই তো হবে। এটা সব হাঁড়ি সহ দিচ্ছ? ভাত খাবা না? ভাত একটু খাবো, রুটিও খাবো। মানে ভাতও খাবা রুটিও খাবা, ইন্ডিয়ানদের মতো? ইয়েস। কালকে রাতে দেখলাম যে মাংসে চর্বি নেই, এখন এত চর্বি বসলো কোত্থেকে বলো তো? ছিল তো, তেল উপরে ভাসছিল, খেয়াল করেন মানে খাই ফেলছো। গপ গপ করে। আমরা ওটাকে কাটবো এখন। আমরা কাটতে পারো, মাংসটা গরম হতে হতে একটু কেটে ফেলো, তাহলে তো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি। বডি, যে মাঝে মাঝে বডি দাঁড় করতে লোক আসে না, ওই কি মাইনুদ্দিনকে বলে রাখবা, মাইনুদ্দিনকে বলে রাখলে বডি দাঁড় দেওয়ার লোককে বলে দিবে, তাইলে হচ্ছে দাঁড় করায় নিতে হবে। অনেকদিন হয়েছে না এটা দাঁড় করা হয়নি। আমি তো হ্যাঁ একটু শুধু শীত পাটা পুতা দিলে পুতা দিয়ে না, মাঝে মাঝে দাঁড় করার লোক আসে। কচকচ করে কেটে যাচ্ছে গো, ভালোই মনে হচ্ছে আমরাটা, না? আবার ওখান থেকে সব দেশ করতে নেই তো। ও, এক কাপ গরম চা। পৃথিবীতে চা ছাড়া আর কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই। চা হলে, কফি হলে আমার আর কিছু লাগে না। আচ্ছা, তুমি সাবধানে রাস্তা পার হয়েও, ছাতা নাওনি? রোদের মধ্যে সমস্যা হবে না, ছাতা নাও। আর হচ্ছে তুমি সাবধানে রাস্তা পার হয়েও, হ্যাঁ, দেখে শুনে পার হয়ে রাস্তাটা, এখানে সব ফাউল উল্টা পাল্টা গাড়ি চালায়। আল্লাহ হাফেজ, বাই। তোমার লাঞ্চে এসে চলে গেলে আমার পুরা অবসর, 1 ঘন্টা অবসর একদম, একা একা বাসায়। এই সন্ধ্যা 6টা অবধি থাকি, তারপরে চেম্বারে চলে যাই। একটু চলে গেলে খুব একাকিত্ব লাগে, কিন্তু কি করব, আমাদের জীবনটাই এমন। আমার আর তোমার, আমরা বিবাহিত ব্যাচেলারের মতো, আমাদের এই তো জীবন। আজকে আর ব্লগটা বেশি বড় করব না, আমি একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে, কালকে রাতে অনেক রাত্রে ঘুমিয়েছি, অনেক লেট করে ঘুমিয়েছি, তো একটু ঘুমাবো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।